হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভকামনা এবং সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমি শুরু করছি। বাংলাদেশ সাক্ষ্য আইন 1872-এর সবচেয়ে কঠিন যে টপিকটি সেটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। এবং আজকে ক্লাসটি করার পরে আপনাদের আসলেই মনে হবে যে বার্ডেন অফ প্রুফ এত কঠিন না। আপনি যদি এই প্রশ্নটা খুব ভালো করে পড়েন এবং বোঝার চেষ্টা করেন, অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিলে আপনি এখান থেকে আমাদের এভিডেন্স অ্যাক্ট সাক্ষ্য আইনে যে কাঙ্ক্ষিত মার্ক রয়েছে সেটা অবশ্যই আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু যেভাবেই থাকুক না কেন, সাক্ষ্য আইনের ধারা 101 থেকে 112 এখান থেকে একটা প্রশ্ন আসবেই। আমি কখনো এভাবে বলি না যে আসবেই, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল, জুডিশিয়ারি বা অন্য কোনো আইনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাক্ষ্য আইনের 101 থেকে 112 আসবেই পরীক্ষায়। সো আমি প্রথমেই শুরু করতে চাই যে বার্ডেন অফ প্রুফ অথবা প্রমাণের দায়ভার বলতে কি বোঝায়। প্রমাণের দায়ভার বলতে আমরা কি বুঝি বা কে প্রমাণ করবে। আমাদের সাক্ষ্য আইনের প্রমাণের দায়ভার হচ্ছে এমন একটা বিষয়, আমাদের ট্রায়াল স্টেজে গিয়ে কে প্রমাণ করবে কোনো ঘটনা, তাকেই বলা হচ্ছে প্রমাণের দায়ভার। এখন বার্ডেন অফ প্রুফ মানে হচ্ছে প্রমাণের দায়ভার, প্রুফ মানে হচ্ছে প্রমাণ। সাক্ষ্য আইনের 101 ধারায় বলা হয়েছে কোনো ঘটনা যে ব্যক্তি প্রমাণ করতে চায়, কোনো ঘটনা যে ব্যক্তির নখদর্পণে আছে, অথবা কোনো ঘটনা যে ব্যক্তির জানা আছে সে প্রমাণ করতে চায়, তাকেই প্রমাণ করতে হবে। এটার কথা বলা হয়েছে সাক্ষ্য আইনের 101 ধারায়। সো আমি যেটা বলবো, সাক্ষ্য আইনের প্রমাণ করার দায়ভার তার উপরে যে কোনো ঘটনা জেনে থাকে, এটাকে বলা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। এরপরে রয়েছে শিফটিং দ্য বার্ডেন অফ প্রুফ কার প্রতি। মূলত বার্ডেন অফ প্রুফ থাকে হচ্ছে অ্যাকিউজডের প্রতি, কিন্তু অনেক সময় অ্যাকিউজডের প্রতি না থেকে বা যে প্রমাণ করতে চায় তার প্রতি না থেকে অনেক সময় বার্ডেন অফ প্রুফ শিফট করে অন্য ব্যক্তি বরাবর, এটাকে বলা হচ্ছে শিফটিং দ্য বার্ডেন অফ প্রুফ। সাক্ষ্য আইনের 102 ধারায় আমাদের সেকশনে যা থাকুক না কেন, আমরা এখানে মনে রাখবো মামলায় যে পার্টি হেরে যাবে, আমরা জানি যে কোনো একটা ফৌজদারি মামলায় বা যে কোনো একটা দেওয়ানি মামলায় দুইটি পার্টি থাকবে। মামলায় যে পার্টি হেরে যাবে বা হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তি যখন বার্ডেন অফ প্রুফ প্রমাণ করবে বা প্রুফ প্রমাণ করবে, তখন তাকে বলা হয়েছে 102-এ কিভাবে সে প্রমাণ করবে। ফর এক্সাম্পল, দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি স্ট্যাম্পে সিগনেচার করে সেখান থেকে 2 লক্ষ টাকা সে নিয়েছে। পরবর্তী সময়ে যে ব্যক্তি স্ট্যাম্প স্বাক্ষর দিয়েছে সে বলতেছে এখানে জালিয়াতি হয়েছে। যতক্ষণ না সে প্রমাণ করতে পারবে এখানে জালিয়াতি হয়েছে, এই মামলার 70% থাকবে তার উপরে। কার উপরে? যাকে সে ডিটটি দিয়েছে, তার সিগনেচারে ডিটটি দিয়েছে। অতএব এখানে বলা হয়েছে যে পার্টি মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা যে পার্টি মামলায় পরাজিত হয়েছে, এমন পার্টি যখন কোনো মামলা প্রমাণ করবে তাকে বলা হয়েছে, মামলায় যে পার্টি হেরে যাবে তার প্রমাণের দায়ভার হচ্ছে 102 ধারায়। সাক্ষ্য আইনের 103, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা বিখ্যাত ডক্ট্রিন রয়েছে, যে ডক্ট্রিনের নাম হচ্ছে প্লিয়া অফ এলিবি। কোনো বিশেষ প্রমাণ, ফর এক্সাম্পল কোনো বিশেষ ঘটনা যদি কারো নখদর্পণে থাকে, কোনো বিশেষ ঘটনা যদি কারো দখলে থাকে, সে আদালতকে প্রমাণ করতে চায়, এমন বিষয়সমূহের ক্ষেত্রে সাক্ষ্য আইনের 103 ধারা প্রযোজ্য। এখানে একটা এমসিকিউতে বা ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করা হয় প্লিয়া অফ এলিবি বলতে কি বোঝায়। প্লিয়া অফ এলিবি এর ইংলিশ টার্ম হচ্ছে এলসওয়্যার। এই কথার অর্থ হচ্ছে যখন কোনো ব্যক্তি সে তার নির্দিষ্ট জায়গায়, যে জায়গায় থাকার কথা তাকে বলা হয়েছে, সে জায়গায় সে নেই। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি তার ভাইকে হত্যা করেছে। এখন এই মামলার প্রমাণ যখন আদালতে সাব্যস্ত হবে, তখন যে ভাইয়ের প্রতি হত্যাকাণ্ডের তীর রয়েছে সে প্রমাণ করবে যেদিন আমার ভাই মারা গেছে সেদিনকে আমি ঢাকা ছিলাম বা সেদিন আমি ওই স্থানে ছিলাম না। এই কথাটাকেই বলা হয়েছে এলসওয়্যার বা প্লিয়া অফ এলিবি। এখন কে প্রমাণ করবে আমি ঢাকা ছিলাম? প্রমাণ করবে সেই ব্যক্তি যে দাবি করেছে। কিভাবে প্রমাণ করবে? সে প্রমাণ করবে ঢাকা কোনো হোটেলে ছিল, কোনো ফ্রেন্ডের বাসায় ছিল, অথবা ঢাকা কারোর কাছে ছিল। সে এসে বলবে যে আমি অন্য কোথাও ছিলাম, এই মৃত্যুর সময় আমি ওই জায়গায় অমুক জায়গায় অবস্থান করেছিলাম না। এটাকে বলা হয়েছে প্লিয়া অফ এলিবি। এরপরে ধারা 104, কোনো ঘটনার স্পষ্ট বর্ণনা। এর মানে হচ্ছে কোনো একটা প্রমাণ করার জন্য আরেকটা প্রমাণ দরকার হয়। যেমন অনন্ত জলিলের একটা কথা রয়েছে না, এমন একটা মিথ্যা প্রমাণ করতে গিয়ে আরেকটি মিথ্যা, মিথ্যার মাধ্যমে মিথ্যা। ঠিক তেমনি এই ঘটনাটাও 104 ধারায় বলা হয়েছে
কোনো একটা স্পষ্ট ঘটনা প্রমাণ করার জন্য মাঝে মাঝে আরেকটি ঘটনা প্রমাণ করতে হয়। ফর এক্সাম্পল, ডাইং ডিক্লারেশন সাক্ষ্য আইনের 32-1 ধারায় রয়েছে। ডাইং ডিক্লারেশন মানে হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা। কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করার জন্য অবশ্যই প্রমাণ করতে হবে দ্য পারসন হ্যাজ অলরেডি বিন ডেড, সে ব্যক্তি মারা গিয়েছে। কোনো ব্যক্তি মারা যাওয়া ছাড়া সেখানে মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করা যাবে না। ফর এক্সাম্পল, মৃত্যুকালীন ঘোষণা কি? কোনো ব্যক্তির যখন শেষ কথা থাকে, কোনো ওসিয়ত থাকে, এই কথা বলার পরেই সে মারা যায়, এই ঘটনাটিকে বলা হয়েছে মৃত্যুকালীন ঘোষণা। এখন আমরা আদালতের ভাষায় জানি মৃত্যুকালীন ঘোষণা এটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণের দায়ভার। এখন এটা কে প্রমাণ করবে? যে ব্যক্তি মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এখন মৃত্যুকালীন ঘোষণা কিভাবে প্রমাণ করবে? তার মৃত্যুর মাধ্যমে, সিম্পল। ঠিক তাই এখানে বলা হয়েছে যে কোনো একটা ঘটনা প্রমাণ করার জন্য আরেকটা ঘটনা যখন প্রমাণ করতে হয়, এখন এই মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে এখানে সবচেয়ে বড় প্রমাণ কি? ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। মনে করলাম সাক্ষ্য আইনে আরেকটি রয়েছে যে আমাদের দুই ধরনের ডকুমেন্ট রয়েছে, একটা হচ্ছে আপনার প্রাইমারি এভিডেন্স অ্যান্ড সেকেন্ডারি এভিডেন্স। যেক্ষেত্রে প্রাইমারি এভিডেন্স নেই সেক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স প্রমাণ করতে হবে। যেমন কোনো দলিলের ফটোকপি বা কোনো দলিলের ফটোস্ট্যাট কপি। এখন এই ফটোস্ট্যাট কপি যে সত্য কি মিথ্যা এটা প্রমাণ করার জন্য অবশ্যই মূল দলিল সম্পর্কে সাক্ষ্য দিতে হবে। এটার কথাই বলা হয়েছে সাক্ষ্য আইনের 104 ধারায়। কোনো একটা স্পষ্ট প্রমাণ করার জন্য যখন দ্বিতীয় কোনো প্রমাণের দরকার হবে তার কথা বলা হয়েছে সাক্ষ্য আইনের 104 ধারায়। এখন আমরা আলোচনা করবো সাক্ষ্য আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা, ধারা 106, যেটা হচ্ছে আমরা এক কথা মনে রাখবো জেনারেল এক্সেপশনস। দণ্ডবিধির 76 থেকে 110, আবার ভালো করে মনে রাখবেন 76 থেকে 110-এর মধ্যে যে বিধানগুলো রয়েছে সে বিধানগুলোতে মূলত সাধারণ ব্যতিক্রমের কথা বলা হয়েছে। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তির উপরে এমন এলিগেশন আনা হলো সে কাউকে হত্যা করেছে। এখন সে ব্যক্তি যদি প্রমাণ করে আমি তাকে হত্যা করেছি, ঠিক আছে, কিন্তু আমি নিজে প্রাইভেট ডিফেন্সের কথা, যেটা কথা বলা হয়েছে 96 ধারায়, এই আমি নিজে প্রাইভেট ডিফেন্স ব্যক্তিগত আত্মরক্ষার্থে আমি তাকে হত্যা করেছি, এটা একটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে। এখানে বলা হয়েছে কোনো বিশেষ ঘটনা, জেনারেল এক্সেপশনের মধ্যে বলছে সাক্ষ্য আইনের 76 থেকে 106-এর মধ্যে যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো যে প্রমাণ করতে চাইবে তাকেই প্রমাণ করতে হবে যে সে ব্যক্তি উক্ত ঘটনা করেছে। এখন এখানে কোনো ব্যক্তির নামে যদি হত্যার ঘটনা আনা হয় বা হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়, যে ব্যক্তি হত্যা করেছে তাকেই প্রমাণ করতে হবে অমুক ব্যক্তি তাকে সাডেন প্রভোকেশন করছে, অমুক ব্যক্তি তাকে সাডেন এজিটেট করছে, অমুক ব্যক্তি তাকে এমনভাবে খেপিয়ে তুলেছে যার বশবর্তী হয়ে সে ওই ব্যক্তিকে হত্যা করেছে। এটা কথা বলা হয়েছে সাক্ষ্য আইনের 76 থেকে 106 ধারার যে ব্যাপারগুলো রয়েছে সবগুলো ডিল করবে মূলত ধারা 105। এরপরে আমি আসি ধারা 106। ধারা 106 মূলত এখানে স্পষ্ট করে বলা হয়েছে কোনো বিশেষ ঘটনা যখন কারণ নখদর্পণে থাকে তাকেই প্রমাণ করতে হবে যে সেই ঘটনা ঘটেছিল। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি যদি ট্রেনে ভ্রমণ করে, ট্রেনে ভ্রমণ করার পরে সে অবশ্যই টিকিট কেটেছিল, টিকিট তার পকেটে ছিল, ওই সময় টিকিট সেখান থেকে পড়ে যায়। যখন টিটি তাকে চেক করবে টিটির কাছে তাকেই প্রমাণ করতে হবে আমি টিকিট কেটেছিলাম, টিকিট আমার পকেটে ছিল এবং এখান থেকে টিকিটটা পড়ে যায়। এই ঘটনাটা তাকেই প্রমাণ করতে হবে, কারণ টিকিট কেটেছিল কি কেটেছিল না তার সবচেয়ে বড় সাক্ষ্য কে? যে ব্যক্তি টিকিট কেটেছে। ধারা 107, এখানে মাঝে মাঝে কনফিউশন ক্রিয়েট হয়। ধারা 107-এর মূল বক্তব্য হচ্ছে কোনো ব্যক্তি 30 বছর জীবিত। এখন উক্ত ব্যক্তিকে যদি কেউ প্রমাণ করতে চায় উক্ত ব্যক্তি মৃত, যে তাকে মৃত প্রমাণ করতে চায় তাকেই প্রমাণ করতে হবে যে 30 বছর জীবিত যে ব্যক্তি সে ব্যক্তি মারা গিয়েছে। ফর এক্সাম্পল, রহিম সাহেব 30 বছর জীবিত, এটা আমাদের সমাজে সবাই জানে। হুট করে ফারুক নামক এক ব্যক্তি সে দাবি করলো রহিম সাহেব 3 মাস আগে গত হয়েছেন। এখন রহিম সাহেব যে 3 মাস আগে গত হয়েছেন এই প্রমাণের দায়ভার হচ্ছে শুধুমাত্র ফারুক সাহেবের উপর, কারণ এই ঘটনা শুধু সেই জানে। এখন তাকেই প্রমাণ করতে হবে যে রহিম সাহেব মারা গিয়েছেন 3 মাস আগে। এখন আসুন সাক্ষ্য আইনের 108 ধারা, যেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি 7 বছর নিখোঁজ থাকে, আমাদের জেনারেল আইনে আমরা ধরে নেই কোনো ব্যক্তি যদি 7 বছর নিখোঁজ থাকে তাকে আমরা মৃত ধরে নেই। এখন হুট করে কোনো ব্যক্তি যদি এসে দাবি করে 7 বছর নিখোঁজ যে ব্যক্তি রয়েছেন সে ব্যক্তি আসলে জীবিত, যে জীবিত
দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে যে 7 বছর ধরে নিখোঁজ ব্যক্তিটি জীবিত রয়েছে। এরপরে সাক্ষ্য আইনের 109 ধারা আমরা একদম সংক্ষেপে ধরে নিব মালিক ভৃত্য সম্পর্ক। এর মানে হচ্ছে আমরা জানি যে এই প্রপার্টি, যে কোনো একটা প্রপার্টি এটা দুইজনের দখলে, একটা হচ্ছে পার্টনারশিপে, হচ্ছে এ এবং বি, এই দুইজনের পার্টনারশিপে। এখন হুট করে বি দাবি করলো যে এ এর সাথে আমার কোনো পার্টনারশিপ নেই, অতএব এই বি এরই প্রমাণ করতে হবে তার সাথে কোনো পার্টনারশিপ নেই। ফর এক্সাম্পল আমরা এ বিকে মালিক ভাড়াটিয়া ধরে নেই। এ ব্যক্তি হচ্ছে মালিক, বি হচ্ছে ভাড়াটিয়া কোনো জমির। এখন বি পরবর্তীতে এসে ক্লেম করলো আমার সাথে তার সাথে কোনো মালিক ভাড়াটিয়ার সম্পর্ক নেই। এখন এই বিকেই প্রমাণ করতে হবে তার সাথে কোনো মালিক ভাড়াটিয়ার সম্পর্ক নেই। আবার আমরা আরেকটি ব্যাপার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এজেন্ট এবং প্রিন্সিপাল। মনে করলাম এই ব্যক্তি হচ্ছে এ হচ্ছে এজেন্ট এবং বি হচ্ছে এ হচ্ছে প্রিন্সিপাল এবং বি হচ্ছে এজেন্ট। মানে হচ্ছে এ এর এজেন্ট হচ্ছে বি। এখন হুট করে বি এসে দাবি করলো যে আমি এ এর এজেন্ট না। এখন বিকেই প্রমাণ করতে হবে যে সে এ এর এজেন্ট না। আবার যদি এখানে এ প্রমাণ করতে চায় যে বি আমার এজেন্ট না, অতএব এই এ প্রিন্সিপালকে প্রমাণ করতে হবে যে বি আমার এজেন্ট না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মূল কথা হচ্ছে মালিক ভৃত্য টাইপের যে সম্পর্কগুলো, যে কোনো বিশেষ ঘটনা প্রমাণ করতে চাইবে তাকেই প্রমাণ করতে হবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই বা রয়েছে। এরপরে আসি সাক্ষ্য আইনের 110 ধারা। আমরা 110 ধারা পড়ার আগে একটা প্রিন্সিপাল সেখানে পড়বো আমরা, পজেশন ইজ দ্য 9/10 অফ এ প্রপার্টি। এর মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো প্রপার্টির দখলে থাকে আদালত তাকে 10 ভাগের 9 ভাগ মালিকানা ধরে নেয়। এটা একটা জেনারেল পার্সপেক্টিভ। কিন্তু 110 ধারার বিধানে বলেছে কোনো ব্যক্তি যদি দাবি করে অমুক বাড়ির মালিক সে না, তাকেই প্রমাণ করতে হবে এই বাড়ির মালিক সে না। ফর এক্সাম্পল এটা একটা বাড়ি, এই বাড়িটি হচ্ছে করিম সাহেবের। এখন হুট করে রাকিব সাহেব এসে দাবি করলো এই বাড়ির মালিক হচ্ছে করিম সাহেব না। এখন এই রাকিব সাহেবকেই প্রমাণ করতে হবে যে এই কে বাড়ির মালিক হচ্ছে, এই যে এই বাড়ির মালিক হচ্ছে করিম সাহেব না। এটা প্রমাণ করবে কে? এটা রাকিব প্রমাণ করতে। এখন রাকিব প্রমাণ করবে। এক্ষেত্রে বলা হয়েছে ঔনস্য এবং পজেশনের ক্ষেত্রে যে কোনো বিশেষ ঘটনা দাবি করবে, যে দাবি করবে যে অমুক ব্যক্তি মালিক না, বা যদি কোনো ব্যক্তি মালিকানা দাবি করে তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত জমির মালিক আমি অথবা অমুক ব্যক্তি। এখন আসুন সাক্ষ্য আইনের ধারা 111। এটা হচ্ছে সরল বিশ্বাসের সম্পর্ক। ফর এক্সাম্পল আমাদের সময়ে যখন আমাদের ব্রিটিশ রেজিম ছিল তখন সেখানে একটা বিধান ছিল পর্দানসীন ওম্যান। পর্দানসীন ওমান হচ্ছে এমন এক ধরনের ওমান যে কখনোই মানুষের সামনে আসে নাই এবং তাকে সমাজে একজন সম্মানের প্রতীক হিসেবে কল্পনা করা হতো। এখন এই পর্দানসীন ওমানের বক্তব্য বা তার সাক্ষ্য আদালত ভিন্নভাবে কমিশন অ্যাপ্লিকেশন করার মাধ্যমে তার বক্তব্য সেখানে নেওয়া হতো। এখন এই কোনো ব্যক্তি যদি পর্দানসীন ওমান থাকেন, তার সাথে অন্য কারো যদি সম্পর্ক থাকে গুড ফেইথে, এখন যে ব্যক্তি গুড ফেইথ সম্পর্ক দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে যে তার সাথে পর্দানসীন ওমানের সাথে তার একটা গুড ফেইথের সম্পর্ক ছিল। ফর এক্সাম্পল এখানে ধরে নেই এটি একটি বাড়ি, এই বাড়ির মালিক হচ্ছে করিম সাহেব। এখন করিম সাহেব সৎ বিশ্বাসে এই বাড়িটি আর কি গিফট করেছে। এখন এই দুইজনের মধ্যে যে সম্পর্ক সেটা গুড ফেইথের সম্পর্ক। যে ব্যক্তি দুইজনের মধ্যে গুড ফেইথ দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে, গুড ফেইথ প্রমাণ করতে হবে, সরল বিশ্বাস প্রমাণ করতে হবে। এটা মূলত ধরা হয় সরল বিশ্বাসের ট্রানজেকশনের ক্ষেত্রে যেন কোনো প্রবলেম না হয়। এক্ষেত্রে যে ক্ষেত্রে কোনো বিষয়ের সরল বিশ্বাস কথাটা আসবে সেখানে অবশ্যই প্রমাণ করতে হবে যে সরল বিশ্বাস দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে যে এখানে কোনো ঘটনা দৈবকালীন বা প্রাগমাটিক